ব্রেকিং নিউজ, সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে। যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানোর, কি উপদেষ্টা, কি সাহায্যকারী, কি বিশেষ সহকারী, এদের সবাইকে দেশ থেকে উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি। এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে, স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত হবে। শুধু উপদেষ্টারা না, আপনাদেরও ব্র্যাকেটে এনসিপি সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, এটা সত্যি। এদেশে সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন, মানে ভিপি নুরের দলের মতন। সেম ইউনুস সহ প্রতিটা উপদেষ্টা ধান্দাবাজি করছে। এখন সাংবাদিক ইলিয়াসের কাছে নিশ্চয়ই তথ্য আছে, বারবারই কিন্তু ইউনুস সাহেবের ধান্দাবাজির কথা বলতেছেন। শুধু উপদেষ্টারা না, আপনারাও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। উপদেষ্টারা না, আপনাদেরও ব্র্যাকেটে এনসিপি সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। কথা কিন্তু খুবই একটা ভবিষ্যৎবাণী, যদিও কথার মধ্যে সত্যতা আছে। আজকে যেইভাবে গতকালকে হতাশা প্রকাশ করে নাহিদ ইসলাম কথা বলছেন, রাজনৈতিক নেতারা কথা রাখেনি, উপদেষ্টারা কথা রাখেনি, তাদের সাথে বেইমানি করেছে এবং তাদেরকে বিপদে ফেলেছে, এই সমস্ত নানান কথাবার্তা পেছনে যেটা আসলে এটা হলো যে এক ধরনের হতাশা। এনসিপি যদি সেরকম জনসমর্থন নিয়ে দাঁড়ায় যেতে পারতো, তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না। তো একটা ভেরিফাইড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেন এই কথাগুলো বলছেন যে আমি তো ৫ তারিখের ৬ দিনের মাথায় বলেছিলাম, শুনেছিলেন, আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন, এখন কান্দেন কেন? তিনি বলছেন এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামাত বিএনপির বাইরে ১০-১৫ বছর পর আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না। ইলিয়াস হোসেন বলছেন যে আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইউনুস সহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে। আপনাদের কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে টাকা জমিয়েছেন। অতএব শুধু উপদেষ্টারা না, আপনাদেরও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। তিনি আরো বলছেন আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম, তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার। যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছো তারাই এখন বেগুন, আলু, মূলা ধরিয়ে দিয়েছে, অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। মনে আছে? সবশেষ তিনি বলেন এখন নাকে তেল দিয়ে ঘুমান, সামনে নির্বাচন হবে জামাত আর বিএনপির মধ্যে। ইলিয়াস বরাবরই কিন্তু খুব স্পষ্টভাবে কথা বলে, কাউকে ছাড় দিছে বলে আমার মনে হয় না। জামাত, বিএনপি কাউকে, এবং এটাই মানে সাংবাদিকদের এটাই বলা উচিত। কখনো কখনো অনেকে ক্ষুব্ধ হয় ইলিয়াসের বক্তব্যে। আমি নিজে হয়তো সব কথা সমর্থন করি না, কিন্তু কোনো কথা কিন্তু খুবই বাস্তব ভিত্তিক। যেমন এই যে এনসিপির যারা এই তরুণদের, তাদেরকে কি সাপোর্ট করেনি ইলিয়াস? সাপোর্ট করেছে তো, তাদের নেতৃত্বকে, তাদের অভ্যুত্থানকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করেছে, সাপোর্ট দিয়েছে, কথা বলেছে, এটা সত্য। কিন্তু এখনকার অবস্থায় এনসিপি যেই হতাশা ব্যক্ত করছে, যে উপদেষ্টারা সেফ এক্সিট কথা ভাবছে, এই জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করছে, তো তার বিপরীতে বলছে যে এনসিপির যারা, তারাও তো, তাদেরও সেফ এক্সিটের কথা ভাবা উচিত। কারণ তাদের পক্ষে বিএনপি নাই, জামাত নাই, আওয়ামী লীগ তো নাই, এবং ওই যে টাকা কামানো, গ্রহণযোগ্যতা হারানো, এটা যেমন অন্য উপদেষ্টাদের ক্ষেত্রে, সে তাদের ক্ষেত্রেও আছে। সেই উপদেষ্টা হোক বা উপদেষ্টা না হোক, একটা কিন্তু মানে সতর্কবাণী তিনি দিয়েছেন। এটা আমার ধারণা যে
অনেক সময় সত্য কথা ভালো লাগে না, কিন্তু সত্য কথাগুলি যারা গ্রহণ করতে পারে তারা কিন্তু ভালো করে। সুতরাং এই কথাগুলো তিনি বলছেন যে আমি একটু আদর দিয়েই বললাম কথাগুলো, কিন্তু এগুলি সত্য। এগুলি যদি তারা মাথায় রেখে কাজ করে তাহলে ভালো, আর না করলে কিছুই করার নেই। কিন্তু তিনি বলছেন যে এনসিপি বলে সামনে কিছু থাকবে না। আমিও বারবার কিন্তু বলি যে এনসিপির যেই প্রত্যাশা, মানে এনসিপির আগে, এনসিপি যখনই দল করতে গেছে তখনই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, মানুষ থেকে, কারণ তারা একটা পক্ষ হয়ে গেছে। আগে তাদের গ্রহণযোগ্যতা ছিল সবার কাছে, সবার উপরই তারা ছড়ি ঘুরাইতে পারতো, এখন কিন্তু আর পারতেছে না। তারা একটা দল হয়ে গেছে। এখন সামনে নির্বাচন হলে তো বোঝাই যাবে। এখন যেমন 3টা দল গুরুত্বপূর্ণ ইউনূস সাহেবের দৌলতে, পরে তো আর সেই এনসিপির গ্রহণযোগ্যতা থাকবে না। ইসলামী আন্দোলনের কাছাকাছি অবস্থানে আছে তারা, নাই। নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাবে কার শক্তি কেমন। যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানোর, কি উপদেষ্টা, কি সাহায্যকারী, কি বিশেষ সহকারী, এদের সবাইকে দেশ থেকে উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত, এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত। এদের প্রায় সবাই 80% লোক, এদের সবারই দ্বৈত নাগরিকত্ব, সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে। কাজে সবাইকে আটকাতে হবে আগে, আটকে আমরা যাদের সন্দেহ করছি তাদের সবার চুলচেরা বিশ্লেষণ করতে হবে, তারপরে ওনারা বাইরে যেতে পারবেন। এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত আমি মনে করি। সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে, করে জাজ করতে হবে যে তারা কে কে নির্দোষ। যারা নির্দোষ কেবল তারাই বাইরে যেতে পারবেন, আর যারা নির্দোষ নয় তারা, অথবা তাদের সন্দেহ থাকবে, তাদের বিচারে আওতায় আনতে হবে। যে প্রফেসর ইউনূস হয়তো জানেন না, আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে। মানে চায়ের টেবিলে বিভিন্ন জনের, বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের আলোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন মানে যমুনার নাম নেওয়া হচ্ছে। কী প্রসঙ্গে নেওয়া হচ্ছে সেটা উনি আরেকটু ডিটেল করেছেন। উনি লিখেছেন, অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগ দানের জন্য 80 কোটি টাকার দাম উঠেছে। এই জায়গাটুকু আপনারা প্লিজ খেয়াল করবেন। একটা শীর্ষ পদে নিয়োগের জন্য 80 কোটি টাকা দাম উঠেছে। বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে 40 কোটি, বাকি 40 কোটি পাবে তৃতীয় পক্ষ। আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না, শুধু বাণিজ্যের কারসাজিতে সায় দিয়ে যাবেন বিনা দ্বিধায়। প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি আখেরের কথা ভেবে। মানে পরবর্তী সময় যখন আসবে, সরকার পরিবর্তন হবে, তখন কি হবে এই কথা ভেবে উনি রাজি হননি। কত কোটি টাকা? 80 কোটি টাকা। 2 ভাগ হবে, 1 ভাগ যাবে বিশেষ একটি জায়গায়, তারপরে একজন পাবে 40 কোটি টাকা, আর বাকিগুলি পাবে অন্যান্য কয়েকটি জায়গায়। আচ্ছা, এর আগে এই রিপোর্টে যেটা লেখা হয়েছে, এর আগের সেন্টেন্স আছে, সেটা কি যে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন কোনটা? যমুনা। যমুনা এখন কি হয়, প্রফেসর ইউনূস থাকেন, ওটা ওনার এখন বর্তমানে বাসভবন। তাহলে এই যে দুর্নীতি, এর সঙ্গে কি ওনার বাসভবনও জড়িত? এই রিপোর্টে কিন্তু